স্বাগত স্টার নিউজ লাইভে। দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় রয়েছেন। এছাড়া বিভিন্ন ঘটনাবহুল যে ঘটনাগুলো আছে, চলমান ঘটনাগুলো, সেগুলোও কিন্তু আমাদের সহকর্মীদের মাধ্যমে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, রাজধানী থেকে, রাজধানীর বাইরে থেকেও। দর্শক, আপনারা জানেন যে আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর আছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষা আছে আজকে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে আমরা আপনাদেরকে খবর জানাবো। আপনাদের সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। দর্শক, আপিল বিভাগের রায়ে ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটলো। এই বিষয়ে একটি রায় হয়েছে আজকে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী ইমন মাহমুদ রয়েছেন আমাদের সাথে। ইমন, আপনি তো কোর্ট এলাকায় রয়েছেন। একটি গুরুত্বপূর্ণ রায় হয়েছে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত। এই বিষয়ে মানে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে আপডেট জানাবেন। এবং বলা হচ্ছে একটা নিয়োগের বাধা কাটলো, কারা আবেদন করেছিলেন এই বিষয়টা একটু বিস্তারিত জানাবেন। রঞ্জু, ২০১৩ সালের ১ জানুয়ারি মূলত প্রায় ২৬,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করা হয়। তবে সেখানে শর্ত ছিল যে তাদেরকে যেদিন থেকে জাতীয়করণ করা হলো সেদিন থেকে তাদের জ্যেষ্ঠতা গণ্য করা হবে। তবে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, অর্থাৎ যারা এতদিন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন অথবা জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন, তাদের দাবি ছিল যে না, তারা যেদিন থেকে বেসরকারি বিদ্যালয়ের নিয়োগ পেয়েছেন সেদিন থেকেই যেন তাদের জ্যেষ্ঠতা কাউন্ট করা হয়। তবে এই আদেশের বিরুদ্ধেই মূলত তারা হাইকোর্টে একটি রিট করে এবং হাইকোর্ট তাদের পক্ষে রায় দেয়। অর্থাৎ তারা যেদিন থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিল সেদিন থেকে তাদের সিনিয়রিটি গণ্য করা হয়। এবং এই রায়ের বিরুদ্ধেই মূলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং সেই আপিলেরই রায় হলো। আমাদের সাথে এখন যারা দেখছেন মূলত আমার পাশে আছেন যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে সমিতি, সেই সমিতির সভাপতি আছেন আবুল কাশেম। আমরা তার কাছে মূলত জানতে চাইবো যে এই রায়ের ফলে কি হলো এবং কি বাধা কাটলো, যদি আমাদের জানান। ধন্যবাদ। আজকে যে ঐতিহাসিক রায় হয়েছে এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর যাবৎ সিনিয়র সহকারী শিক্ষক ও চলতি প্রধান শিক্ষকেরই বন্ধ। আজকে যে রায় হয়েছে এতে করে প্রাথমিকে যে প্রায় ৩৪,৫০০ প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে সেখানে এখন আর পদোন্নতি দিতে কোনো বাধা নেই। অর্থাৎ নবজাতীয়করণকৃত শিক্ষকরা যে মামলা করেছিল, তারা সহকারী শিক্ষক, তারা প্রধান শিক্ষক হিসেবে মামলা করে প্রধান শিক্ষক দাবি করেছিল, সেই দাবি যে অযৌক্তিক, তাদের গেজেট হয়েছে সহকারী হিসাবে, সেই হিসাবে তারা সহকারী শিক্ষকই থাকবে এবং ১/১/২০১৩ থেকেই তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে। তারা চাকরি শুরু থেকে বা কর্মকালীন সময় যেটা কাউন্ট করার জন্য চেয়েছিল, এটার মামলার রায় অনুযায়ী সেটার কোনো ধরনের সুযোগ নাই। তো আমরা সরকারের প্রতি, আমাদের মাননীয় প্রাথমিক শিক্ষামন্ত্রী ডক্টর ইয়াসানুল হক মিলন মহোদয়, তিনি স্পেশালি এই মামলার জন্য ডিউ লেটার দিয়েছেন, দ্রুত নিষ্পত্তি চেয়েছেন, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখন সারা দেশের এই ৪ লক্ষ শিক্ষকের প্রাণের দাবি এই ১৭ বছর বন্ধ থাকা পদোন্নতি যেন অনতিবিলম্বে এবং দ্রুত চালু করা হয় একযোগে সারা দেশে। এইটাই এখন আমাদের সরকারের কাছে প্রত্যাশা। আশা করি সরকার সেই দিকে সদয় সুদৃষ্টি প্রদান করবে এবং দ্রুত পদোন্নতি প্রদান করবে। এই রায় না হলে মূলত কি ধরনের জটিলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে হচ্ছিল সেগুলো আপনার কাছে জানবো। একটা প্রতিষ্ঠান প্রধান ছাড়া, পরিচালক ছাড়া যেমন কোনো কিছুই চলে না, ঠিক একইভাবে যেখানে প্রায় অর্ধেক ৩৪,৫০০ প্রধান শিক্ষকের পদ শূন্য, সেই জায়গায় মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছিল। সরকারও এই বিষয়টা গুরুত্ব দেরিতে হলেও উপলব্ধি করেছে এবং ইতিপূর্বে যদি এই গুরুত্বটা আরো গভীরভাবে উপলব্ধি করত তাহলে আগেই শেষ হতো। রঞ্জু, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে মূলত হাইকোর্টের ওই রায়টির ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু জটিলতা ছিল। আপিল বিভাগের রায়ের ফলে সেই জটিলতা কাটলো বলেই মনে করছেন যারা সরকারি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এই ছিল আমার কাছে। রঞ্জু। এবার আপনাকে ধন্যবাদ। ঠিক তাই, আসলে প্রধান শিক্ষকরা বলছিলেন যে তারা নিয়োগ পাওয়ার ক্ষেত্রে বা তারা যেই পদোন্নতির ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন হচ্ছিলেন এবং তারা সেই বাধাটা মানে কাটানোর জন্য রায় পেয়েছেন এবং রায়ে তারা সন্তুষ্ট, এমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমন মাহমুদের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। দর্শক, আপনারা জানেন যে সারা দেশে আজকে
অভিন্ন প্রশ্নপত্রের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,70,583 জন শিক্ষার্থী সেখানে অংশ নিচ্ছেন। এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ড যেখানে রয়েছে রাজধানীর বকশীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ বিন নূরের সাথে যুক্ত হতে চাই এবং ফরহাদ বিন নূরের কাছ থেকে জানতে চাইব এখন পর্যন্ত শিক্ষার যে মানে এইচএসসি পরীক্ষার যে মানে পরিস্থিতি সেটা কেমন সেটা জানাবেন, এবং আপনি যেহেতু শিক্ষা বোর্ডে রয়েছেন, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত সমস্ত আয়োজন নিয়ে তারা কি জানিয়েছেন, সন্তোষ প্রকাশ করেছেন বা তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। রঞ্জু, কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই। সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,70,000 পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছে এবং আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা আছে, পুলিশের কাছে বডি ক্যাম আছে। আমরা এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডে রয়েছে, এখানে যিনি চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান, আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো এবার পরীক্ষার সার্বিক যে পরিস্থিতি এখন পর্যন্ত 1 ঘন্টা পার হয়েছে, আপনারা কি দেখছেন একটু জানান। জি, 1 ঘন্টা 5 মিনিট অতিবাহিত হলো। আমি ঢাকা সহ সারা দেশের কিছু কিছু কেন্দ্রের খোঁজখবর নিয়েছি, আবার বিভিন্ন জায়গা থেকেও আমাকে কিছু তথ্য দিয়ে আমাকে অবহিত করেছেন যে আলহামদুলিল্লাহ অন্য যে কোনো বারের চেয়ে, বিগত আমাদের দেখা স্মরণকালের যে কোনো বারের চেয়ে এইবারের পরীক্ষার হলগুলি, পরীক্ষার কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ আমরা পাচ্ছি এবং সর্বস্তরের অর্থাৎ পরীক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজনদের সার্বিক সহযোগিতাটা এইবার অন্য যে কোনো বারের চেয়ে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যেটা আমাকে খুব আশাবাদী করে তুলেছে যে আমরা হয়তো একটা ভালো এইচএসসি নিতে পারছি এবং একটা মানে জাতি একটা সুন্দর পরীক্ষা উপহার পাবে আমার বিশ্বাস। জি জি, অভিন্ন প্রশ্নপত্রে হ্যাঁ, এটা নিয়ে তো একটু ভিন্ন ডাইমেনশন এই পরীক্ষায় আছি যে প্রায় 2015 থেকে এই পর্যন্ত আর কখনো অভিন্ন প্রশ্নে হয়নি। বিভিন্ন বোর্ডগুলি ওই বোর্ডের প্রশ্নেই পরীক্ষা নিত, এতে করে বেশ কিছু প্রশ্ন সমস্যা সামনে আসাতে সরকার, মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, শিক্ষা প্রশাসন সবাই এবং বোর্ডগুলির সাথে বসে দেখলেন যে জাতির এই শিক্ষার্থীদের জীবন থেকে যে পরিমাণ সময় হারিয়ে যাচ্ছে, যে ভিন্ন ভিন্ন প্রশ্ন হলে পরীক্ষা গ্রহণ করলে, যে এটা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায়। তো অভিন্ন প্রশ্নের পরীক্ষা ওইখান থেকে পরিত্রাণের একটা উপায়। কারিগরি মাদ্রাসাতেও তো আগামীবার থেকে হবে। জি, এরকমটাই ডিক্লারেশন আছে। কমন বিষয় যেগুলি আছে কারিগরি মাদ্রাসার সাথে, যে বিষয়গুলি জেনারেল শিক্ষা, একই সিলেবাস এবং একই রাইট কারিকুলাম হবে, ওইগুলি একই সাথে হবে। 5 লাখের মতো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন তারা এইচএসসি পরীক্ষার জন্য। তো আপনার কি মনে হয় যে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে ঝরে পড়ার রেটটা আসলে কেন এরকম এত বেশি? আমরা দেখছিলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যেটি জানালেন যে সারা দেশের 11টি শিক্ষা বোর্ডে যতগুলো কেন্দ্র রয়েছে এখন পর্যন্ত 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে বলেই তিনি জানালেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা প্রশ্ন ফাঁসের মতো ঘটনা কিংবা গুজবের ঘটনা ঘটেনি বলেই তিনি কিন্তু জানিয়েছেন। তো এই ছিল রঞ্জু আমার কাছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার সবশেষ তথ্য। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।
দর্শক, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানাচ্ছিলাম আমাদের ঢাকার পরিস্থিতি। এবারে চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের খবর জানাবেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি আমাদের সাথে যুক্ত আছেন। অভি, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এখন পর্যন্ত চট্টগ্রামের কি পরিস্থিতি? পরীক্ষা 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। পরীক্ষার পরিবেশ, পরীক্ষার বাইরের পরিবেশ, আপনার সার্বিক পরিস্থিতিটা জানাবেন। পরীক্ষার ভেতর এবং বাইরের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে, অর্থাৎ বাইরে অপেক্ষা করছেন পরীক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছেন, তারা সকাল 10টার আগেই এসেছেন এবং যারা প্রবেশ করেছেন রেজিস্ট্রেশন কার্ড সহ অ্যাডমিট কার্ড বিভিন্ন প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো নিয়ে সেগুলো তারা 10টার আগেই হলে প্রবেশ করেছেন। 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। বাংলার প্রথম পত্র পরীক্ষা দিয়ে আজকে সারা দেশের মতো চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা এবং অভিভাবকরা আশা করছেন যে এখন পর্যন্ত ঠিকঠাক তারা যেন পরীক্ষা দিয়ে নির্বিঘ্নে বের হতে পারেন, এই আশাটুকু তারা করছেন। এবং চট্টগ্রামে যে প্রশ্ন ফাঁস রোধে আসলে বরাবরের মতো এবারও বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। তারা বলছিলেন যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, সাধারণ এবং বিশেষ টিম, ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে 2 ভাবে এবং প্রতিটি কেন্দ্রে তারা যাচ্ছেন, ঘুরছেন, দেখছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটছে কিনা সেই বিষয়গুলো নিয়ে তারা তদারকি করছেন। কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম কলেজে আসবেন শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা যারা রয়েছেন, চেয়ারম্যান বা ঊর্ধ্বতন যারা রয়েছেন, তারা এসে এখানে পরিদর্শন করবেন এবং আনুষ্ঠানিকভাবে তারা হয়তো গণমাধ্যমের সাথে ব্রিফ করবেন। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। গতবার পরীক্ষার্থীর সংখ্যা 1,02,000-এর বেশি ছিল এবং সেই সংখ্যা এবারে প্রায় 3,500 কমে এসেছে। 99,688 জন পরীক্ষা দিচ্ছে মানবিক, বিজ্ঞান, ব্যবসা শাখা নিয়ে এবং টোটাল 114টা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা আসলে হলে প্রবেশ করার আগে বলছিলেন যে তারা প্রস্তুতি নিয়ে এসেছেন। বিগত প্রায় 1-1.5 বছর 2 বছর ধরে তারা পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিয়েছেন, তারা লেখাপড়া করেছেন, সেই আশা অনুযায়ী যেন আজকে পরীক্ষা দিতে পারেন সেই আশাটুকু তারা করছেন। এবং অভিভাবকরা বলছিলেন যে দীর্ঘদিন শিক্ষার্থীদের যে লেখাপড়া করেছেন, তাদের যে অধ্যবসায় করেছেন, সেটি যেন এই এইচএসসি পরীক্ষার মাধ্যমে তারা সুষ্ঠু সঠিকভাবে যেন পরীক্ষাটা দিতে পারে এবং পরীক্ষা যেন সঠিকভাবে সুন্দরভাবে তারা দিতে পারেন, এই আশাটুকু অভিভাবকদের কণ্ঠে আমরা শুনেছি। সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামের এখন পর্যন্ত কোথাও কোনো কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সব কেন্দ্রেই সুষ্ঠু নির্বিঘ্নে পরীক্ষা হচ্ছে এবং অভিভাবকরা আশা করছেন যে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে যে নানা অপকর্মগুলো হয়ে থাকে এগুলো যেন অন্তত না হয়। এবং গত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখেছি এমন কোনো ঘটনা চট্টগ্রামে ঘটেনি। এরই ধারাবাহিকতা যেন এইবারও পরীক্ষা সুষ্ঠু হয়, সেই জন্য শিক্ষা বোর্ড কর্তারা বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করেছেন। রঞ্জু, তবে আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি আমরা জানছিলাম। এবারে চলে যেতে চাই বিভাগীয় শহর খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী রফিল ইসলাম টুটুল এবং টুটুলের কাছ থেকে জানতে চাইব, টুটুল, খুলনার কি পরিস্থিতি? আপনি যেই পরীক্ষা কেন্দ্রে আছেন সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এবং খুলনা বিভাগে কতজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে? আমি পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, তাদের তৎপরতা, সিসিটিভির যে আয়োজন থাকার কথা ছিল পরীক্ষা কেন্দ্রগুলোতে, সেগুলো বিষয়ে একটু সার্বিক জানাবেন। ধন্যবাদ রঞ্জু। খুলনায় পরীক্ষা প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার বেশি পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ আছে। খুলনা জেলায় এবার 71টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, এর মধ্যে এসএসসি, আলিম, ভোকেশনাল রয়েছে এবং প্রায় 27,000 শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং 133টি কলেজের শিক্ষার্থী এখানে রয়েছেন। আমি এখন আছি এই মুহূর্তে খুলনা সিটি কলেজে। এখানে 735 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং সকাল থেকে আমরা এখানে শান্তিপূর্ণ পরিবেশ দেখেছি। সব মিলিয়ে শিক্ষার্থীদের শৃঙ্খলা, আইনশৃঙ্খলা, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম, শিক্ষকদের যে কার্যক্রম, সেগুলো সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা এখন একটু সার্বিকভাবে মহানগরের যে কলেজগুলোতে পরীক্ষা হচ্ছে সেখানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এখন কথা বলবো খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ জনাব রেজাউর রহমানের সাথে। আমরা একটু কথা বলছি, আমরা তার কাছে জানতে চাচ্ছি যে এই কেন্দ্র সহ খুলনা মহানগরীতে যে কেন্দ্রগুলো রয়েছে আপনারা নিরাপত্তা বা সুষ্ঠু পরীক্ষা সম্পন্নের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মহানগর এলাকায় 22টি পরীক্ষা কেন্দ্র আছে
এই কেন্দ্রের ভিত্তিক আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। সেখানে 143 জন ফোর্স আমাদের ডিপ্লয় করা আছে। এছাড়াও কেন্দ্রের বাইরে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, যেন আমাদের যারা গার্জেন আছে তারা যেন নিরাপত্তে বাইরে থাকতে পারে এবং স্টুডেন্ট আসতে পারে সেইটার ব্যাপারে, এবং পাশাপাশি কোনো ধরনের যেন কোনো নাশকতা কেউ না করতে পারে সে বিষয়ে আমরা সবাই সচেষ্ট আছি। আমরা নিজেরাও মাঠে আছি, আপনি দেখছেন। আর পাশাপাশি আপনি জানেন যে নকল প্রতিরোধ এবং আপনার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আমরা বিশেষ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। ধন্যবাদ আপনাকে। রঞ্জু, শুনছিলেন আমরা কথা বলছিলাম ডিসি সাউথ কেএমপির। তিনি বলছিলেন যে যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের নিরাপত্তাজনিত কারণে কোনো ছাড় দেওয়া হয়নি এবং সুষ্ঠু পরীক্ষা নেওয়ার জন্য তাদের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়ার সবই নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত পরীক্ষার কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে সব জায়গায় সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আমরা কথা বলেছি অভিভাবকদের সাথে, তারাও এ ব্যাপারে খুশি হয়েছেন। এই যে আয়োজন করা হয়েছে পরীক্ষা সুষ্ঠু বা শান্তিপূর্ণর জন্য এবং বাকি সময়টা যেন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি শেষ হতে পারে তেমনটাও তারা আশা করেছেন। রঞ্জু। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনার পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আসলে অভিন্ন প্রশ্নপত্রে। এবারে চলে যেতে চাই বিভাগীয় শহর বরিশালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। রয়েছেন বরিশালের পরিস্থিতি জানবো। মেহেদী, অভিভাবকরা কি বলছেন আজকের যে পরীক্ষার পুরো যে প্রক্রিয়া সেটা নিয়ে, সরকারের যে ব্যবস্থাপনা পরীক্ষার নেয়ার জন্য সেটা নিয়ে আমি দেখতে পাচ্ছি আপনার পেছনেও অপেক্ষমান অভিভাবকরা রয়েছেন এবং পরীক্ষক দুঃখিত যে সেখানে পরীক্ষার্থীর উপস্থিতি কেমন সেটাও জানাবেন। ধন্যবাদ রঞ্জু। আমি এই মুহূর্তে রয়েছি সরকারি মহিলা কলেজের সামনে। এই কেন্দ্রটিতে 1171 জন পরীক্ষার্থী ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছেন। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে এইমাত্রই, অর্থাৎ বড়জোর 1 থেকে 2 মিনিট আগে এখান থেকে এই কেন্দ্রটি পরিদর্শন করে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী গেছেন এবং তিনি যাওয়ার আগে এখানকার অভিভাবকদের সাথে কথা বলেছেন এবং অভিভাবকদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা বা পরীক্ষা নিয়ে তাদের অনুভূতি কি সে কথা কিন্তু তিনি শুনেছেন। অভিভাবকদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত নির্বিঘ্ন এবং সন্তুষ্ট পরিবেশ নিয়ে, কারণ আমরা যতগুলো কেন্দ্র ইতিমধ্যে ঘুরেছি এর মধ্যে রয়েছে বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, অমৃতলাল দে, এই কলেজগুলো যেগুলো ঘুরেছি এগুলোতে আমরা দেখেছি কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য থেকেই আজকে পরীক্ষা হচ্ছে। এবং যদি একটু প্রেক্ষাপটটি বলে রাখি যে পরীক্ষা শুরুর আগেই কিন্তু গেট থেকে তল্লাশি করে প্রত্যেক শিক্ষার্থীকে ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছেন এবং বরিশাল বোর্ডে এবছর এই যে এইচএসসি এর সমমানের পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় 21টি ভিজিলেন্স টিম তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থান পরিদর্শন করছেন, ঘুরছেন যে কোথাও নকল হচ্ছে কিনা বা অবৈধ উপায় কেউ অবলম্বন করছে কিনা, বিশেষ করে তারা নজরদারি দিচ্ছেন কোনো ইলেকট্রিক ডিভাইস রয়েছে কিনা তাদের মধ্যে। ফলে যে তথ্য জেলা প্রশাসনের কাছ থেকে এবং বোর্ড থেকে আমরা পেয়েছি, সারা বিভাগেই কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের আমরা বহিষ্কার বা বিচ্যুতির কোনো ঘটনা আর তথ্য এখন পর্যন্ত পাইনি। বরিশাল বোর্ডে এবছর 60,000-এর বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এই 60,000-এর মধ্যে সবথেকে বেশি পরীক্ষার্থী হচ্ছে মেয়ে, তারা হচ্ছে প্রায় 32,000-এর মতো এবং 28,000-এর মতো হচ্ছে ছেলে পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে যেহেতু 6টি জেলা নিয়ে এই বোর্ডটি গঠিত, এর মধ্যে সবথেকে বেশি পরীক্ষার্থী রয়েছে বরিশাল জেলার 10,000-এর বেশি এবং এর পরপরই রয়েছে দ্বীপ জেলা ভোলা 9,000-এর বেশি। তো প্রায় 350 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 142টি কেন্দ্রে অংশগ্রহণ করছে। তো প্রথম ঘন্টা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আমরা বলতে পারি কোথাও কোনো অভিযোগ বা বিচ্যুতির কোনো ঘটনা দেখিনি এবং অভিভাবকদের তারাও সন্তুষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। ফলে প্রথম দিনের পরীক্ষায় এখন পর্যন্ত বলা যায় যে সম্পূর্ণ শান্তশিষ্টভাবে অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রঞ্জু। সৈয়দ মেহেদী হাসান, আপনাকে ধন্যবাদ। বরিশালের খবর জানাচ্ছিলাম। দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রে, সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবারে চলে যেতে চাইবো আমরা আমাদের সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সেলিমের কাছ থেকে জানতে চাইবো রাজশাহীর কি পরিস্থিতি, এইচএসসির পরীক্ষার যে সার্বিক প্রস্তুতি সরকারের পক্ষ থেকে, এবং শিক্ষামন্ত্রী বারবার করে বলছিলেন যে পরীক্ষার সার্বিক পরিবেশ স্বাভাবিক থাকবে এবং নিয়ন্ত্রিত থাকবে এবং সিসি ক্যামেরার আওতায় থাকবে। পুরো ব্যবস্থাপনা কতটা কার্যকরভাবে এখন পর্যন্ত কাজ করছে জানাবেন।
রঞ্জু, এখন পুরোটাই ঠিকঠাক আমরা দেখছি। অর্থাৎ আজকে যে পরীক্ষা শুরু হয়েছে বাংলা প্রথম পত্র দিয়ে, এরই মধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে, বাকি আছে আর 2 ঘন্টা, অর্থাৎ 1টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীদের আসলে প্রত্যেক শিক্ষার্থীর বডি চেক করে, অর্থাৎ তল্লাশি করে প্রবেশ করানো হয়েছে, যাতে কোনো ধরনের ডিভাইস না থাকে। পাশাপাশি প্রত্যেকটা কক্ষে আমরা দেখেছি যে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং যারা পরিদর্শক আছেন পরীক্ষা কক্ষে তারা সে দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে অর্থাৎ রাজশাহী কলেজ কেন্দ্রে এসেছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী। তিনি আমাদেরকে জানিয়েছেন রাজশাহী বোর্ডে অর্থাৎ 8টি জেলায় যে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বা চলছে, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি বা সব ঠিকঠাক মতো চলছে। আরেকটা বিষয় রঞ্জু, যে এবারই কিন্তু প্রথম এইচএসসি পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম তার কাছে, তিনি জানিয়েছেন যে যেহেতু অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে, এই জন্য সকলের মোটামুটি একই রকম অবস্থা বিরাজ করছে এবং সকলেই ভালো পরীক্ষা দিচ্ছে, তিনি এমনটি জানিয়েছেন। যদিও অভিভাবকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। তারা বলছেন যেহেতু অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে সেক্ষেত্রে তারা একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জানিয়েছেন। আর শিক্ষার্থীদের উপস্থিতি আসলে আমরা এখন ঠিক এই তথ্যটা পাইনি, পরীক্ষা শেষ হলে এটি জানা যাবে। পরীক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা বলার এখনও সুযোগ হয়নি, পরীক্ষা শেষ হলে সেটি আমরা জানতে পারবো। এর বাইরে আসে যে নিরাপত্তা বাহিনী আছে বা পুলিশ আছে, সেখানে পুলিশের আমরা নিরাপত্তা ব্যবস্থা দেখছি এবং এই পরীক্ষা কেন্দ্রের নিয়মন যে আপনারা জানেন যে পরীক্ষা কেন্দ্রের চারপাশের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ভিড় না জমানো হয়। তবে যদিও যারা অভিভাবক আছে তারা কিন্তু বাইরে সন্তানদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে দিয়ে বাইরে তারা অপেক্ষা করছেন এবং অপেক্ষার প্রহর গুনছেন যে বেলা 1টায় পরীক্ষা শেষ হলে তারা হয়তো সেই অপেক্ষার প্রহর শেষ হবে এবং তখন জানা যাবে যে আসলে পরীক্ষা কেমন হলো বা প্রশ্নপত্র কেমন হলো, অভিন্ন প্রশ্নপত্রে কেমন পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। সব মিলিয়ে রাজশাহী বোর্ডের 208টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর বা অনিয়মের খবর আমরা পাইনি রঞ্জু। তো রাজশাহী থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সারা দেশে খবর জানাচ্ছিলাম এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সুষ্ঠুভাবে সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তেমনটাই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছেন নজরুল বর্ষ বিষয়ে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কোথায় এইরকম হলে আমার সাথে নিশ্চয়ই অনেকে একমত হবেন। কার্ডের ভাষাটা যদি এইরকম হতো যে সকল বিভাগীয় জেলা এবং উপজেলা পর্যায়ে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমিকগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, তাহলে বোধহয় এটা অনেক বেশি যৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হয়। উপস্থিতিবৃন্দ, এই কথাটি বা এই উপলব্ধিটার কারণ হলো আমাদের যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি যখন আমরা করি, সেই অনুষ্ঠানে যদি আমরা বলতাম, যে কটি অনুষ্ঠান হয়েছে তার মধ্যে যদি আমরা বলতাম যে নজরুল গবেষক, নজরুল শিল্পী, নজরুল প্রেমী মানুষেরা ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডে, তাহলে কেমন শোনাতো ব্যাপারটা বা তাহলে দেখতে কেমন লাগতো। ঠিক এ কারণেই আমি উদাহরণটা দিলাম যাতে বুঝতে সকলের সুবিধা হয়। ঠিক এ কারণেই আমি নজরুল বর্ষ উদযাপনে সকল বিভাগীয় কমিশনার, জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলা নির্বাহী অফিসারগণ ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন, এই কথাটা মানে টোটাল বিষয়টার সাথে একটু অবশ্যই ওনারা থাকবেন, বাট এটার সাথে যদি অন্যরাও থাকতেন যাদের থাকাটা উচিত ছিল, তাহলে বোধহয় ইয়েস, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আমি সকলকে, বিশেষ করে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ যারা উপস্থিত আছেন, প্রতিমন্ত্রী সহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি চাইছি আসলে, এবং আমার সাথে নিশ্চয়ই শিল্পীগণ এবং গবেষকগণ নিশ্চয়ই একমত হবেন। সকল উপস্থিতিবৃন্দ, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাহীন ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আমাদের নতুন প্রজন্মের সামনে একদিকে যেমন জ্ঞানের দ্বার উন্মোচন করে দিয়েছে, অপরদিকে মূল্যবোধ হারিয়ে বিপদগামী হওয়াও পথ উন্মুক্ত করেছে হয়তোবা। এমন একটি জটিল বাস্তবতায় কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি, কিংবা থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এই ধরনের নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আশার আলোক পত্রিকা নিয়ে হয়ে উঠতে পারে। এ কারণেই কবি নজরুল
কে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার সাহিত্য, কর্ম, তার জীবনবোধ পৌঁছে দিতে চাই মানুষের ঘরে ঘরে। যেই অ্যাডভাইসটি আমাদেরকে শিল্পীগণও তাদের বক্তব্যে উল্লেখ করেছেন। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন প্রজন্ম থেকে প্রজন্মতরে। কবি নজরুল নিজেও তার অভয় সুন্দর কবিতায় লিখেছেন, আমি গেলে যারা আমার পতাকা ধরিবে বিপুল বলে, সেই সে অগ্র প্রতীকের দল, এসো এসো পথতলে। উপস্থিত সুধীবৃন্দ, নজরুল বর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ফলে সাহিত্য সম্মেলন, গবেষণা সেমিনার, সাংস্কৃতিক উৎসব, নজরুল সঙ্গীতের আসর, প্রকাশনা কার্যক্রম, নাট্য উৎসব এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকে জনপরিসরে আরো বিস্তৃতভাবে তুলে ধরার একটা উপলক্ষ তৈরি হয়েছে। ডিজিটাল মাধ্যমেও আজকে যেরকম আমরা ডিজিটাল মাধ্যমে মোটামুটি সারা দেশে এই অনুষ্ঠানটি উদ্বোধন করছি, সে একইভাবে ডিজিটাল মাধ্যমে তার সাহিত্য এবং সঙ্গীত সংরক্ষণ এবং তার সাহিত্যকর্ম আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের সুযোগও কিন্তু তৈরি হয়েছে। আসুন এই সুযোগটিকে কাজে লাগিয়ে সারা দেশে নজরুল বিশেষজ্ঞ তথা নজরুল প্রেমীদের নিয়ে গঠিত নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটির মাধ্যমে দেশের সকল জেলা, উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। উপস্থিতিবৃন্দ, যারা নজরুল বিশেষজ্ঞ তারা কবিকে নানাভাবে নানা বিশেষণে ভূষিত করে থাকেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলেন বাংলাদেশের মন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেন, গাহি সাম্যের গান, সেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, সেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। উপস্থিতিবৃন্দ, অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সঙ্গীত, দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমি নজরুল বর্ষ 2026-2027 বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে। আয়োজনকারীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং নজরুল বর্ষের সার্থকতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিশ্চয়ই আমার বাইরে তুললে ভালো হবে, ওখানে জায়গাটা বড় আছে। দেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখছিলেন এবং তিনি নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, সংবাদের শুরুর দিকে আমরা জানাচ্ছিলাম যেমনটা যে অভিনব প্রশ্নপত্রে সারা দেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এইচএসসিও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আরও একটু খবর জানবো। বিভাগীয় শহর সিলেট থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী
ইয়াহিয়া মারুফ। আমরা যাচ্ছি তার কাছে। মারুফ, সিলেটে যেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সার্বিক পরিবেশ কেমন সেটা জানাবেন, পরীক্ষার্থীদের উপস্থিতি কেমন সেটা জানাবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আসলে সকাল 10টা থেকেই পরীক্ষা শুরু হয়েছে এবং সিলেটের প্রত্যেকটা কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আমি এই মুহূর্তে আছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে, যেটি আলিম পরীক্ষা কেন্দ্র হিসেবে এখানে পরীক্ষা দিচ্ছেন আলিম যারা এবার পরীক্ষা দিচ্ছেন আলিম পরীক্ষার্থীরা। এছাড়া সিলেটের শহরের মধ্যে মেট্রোপলিটন এলাকার মধ্যে 24টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই মহানগর পুলিশের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রগুলো আপনি জানেন যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষার যে কক্ষে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন সেই কক্ষগুলো সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। আমরা এখানে একজন এই জেলা প্রশাসনের একজন কর্মকর্তা রয়েছেন এবং পাশাপাশি তিনি এই কেন্দ্রের ট্যাগ অফিসার হিসেবে রয়েছেন শামীম আহমদ। আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো যে আসলে শামীম সাহেব, আপনি যদি একটু বলতেন যে আসলে আপনারা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের এখানে এইচএসসির 9টি, আলিমের 1টি এবং ভোকেশনের 2টি কেন্দ্র রয়েছে। তো এখানে প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত আছেন। ওনারা হচ্ছেন সকালে ট্রেজারি থেকে প্রশ্ন এই পুলিশ প্রহরায় এখানে নিয়ে আসা এবং কেন্দ্রের সার্বিক যে বিষয়গুলো দেখভাল করেন। আর আমি এখানে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় দায়িত্বে রয়েছি। এখানে পুলিশ সহ সার্বিক নিরাপত্তা অবস্থা ভালো। আর এখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটা রুমের আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর এখানে বাইরের কেন্দ্রে 144 দ্বারা জারিয়ে রয়েছে। আর সার্বিক অবস্থা যদি নিরাপত্তা ব্যবস্থা বলি তাহলে সব কিছু মিলে ভালোভাবে চলতেছে আর কি। ধন্যবাদ আপনাকে। এছাড়া সিলেট বিভাগে সিলেট শিক্ষা বোর্ডের অধীনেও যেসব কেন্দ্রে পরীক্ষা চলছে সবগুলো কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সারা দেশের মতো সিলেটের সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় রয়েছে। এর পাশাপাশি পুলিশ এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন পরীক্ষকগণ তারাও নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। তবে আমরা অভিভাবকদের সঙ্গেও কথা বলেছিলাম, যারা পরীক্ষার্থীদেরকে নিয়ে এসেছেন তারা একটু সিলেটের আবহাওয়ার জন্য একটু উদ্বিগ্ন, কারণ তারা চাচ্ছেন যে পরীক্ষা কেন্দ্রে যেন পরীক্ষা চলাকালীন সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং পানির ব্যবস্থা রাখা হয় এবং ইয়াহিয়া মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত বিভিন্ন বিভাগীয় শহর এবং রাজধানীর বিভিন্ন জায়গার যে খবর আপনাদেরকে জানালাম তা থেকে আপনারা জানলেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এবং সুন্দর ব্যবস্থাপনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, ফরিদপুরের ভাঙায় 2 গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় পরিস্থিতি এখন উত্তপ্ত, গ্রেপ্তার 17 জন। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন আরিফুজ্জামান হিমন। 17 জনকে অ্যারেস্টের খবর জানছিলাম আপনার মাধ্যমে, এবং এখন পর্যন্ত সেই এলাকার কি পরিস্থিতি একটু জানাবেন। রঞ্জু, এলাকার পরিস্থিতি এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্দোলনকারীরা নিজেদের তারা 10টায় এই সড়ক পুনরায় আবার সড়ক অবরোধের কথা বললেও এখন পর্যন্ত কিন্তু সড়কে তারা অবস্থান করতে পারেনি। এই সড়কে অবস্থান করতে যাতে না পারে এবং কোনো ধরনের সংশয়তা যাতে না ঘটে, সেই সংশয়তা এড়াতে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে। ঢাকা রেঞ্জের থেকে অতিরিক্ত পুলিশ সেখানে ভাঙা পুরো এলাকা, পুরো মহাসড়ক জুড়ে কিন্তু মোতায়েন করা হয়েছে। প্রায় 200 পুলিশ কিন্তু বাহির থেকে আনা হয়েছে এবং স্থানীয়ভাবে জেলা পুলিশ প্রায় 50 জন পুলিশ কিন্তু কাজ করছে। এবং আপনি আমাদের ক্যামেরায় দেখছেন যে বাইরে থেকে যে সমস্ত পুলিশের সদস্যদেরকে আনা হয়েছে তারা কিন্তু খুবই সতর্ক অবস্থায় আছে এবং সকাল থেকেই তারা বিভিন্ন টহল এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান করছে, যাতে করে কোনো আন্দোলনকারী অর্থাৎ যারা বিক্ষোভ করবে তারা যেন সড়কে আসলে
অবস্থান করতে না পারে সেই দিকে কিন্তু তারা আসলে খেয়াল রাখছে। রঞ্জু, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সুমনের বাবা বাদী হয়ে কিন্তু একটি মামলা করেছেন। সেই মামলার প্রথম দিকে 17 জন গ্রেফতার করা হলেও গত 24 ঘন্টা কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে আসলে গ্রেফতার করতে পারেনি। সার্বিক পরিস্থিতি যদি বলা যায় যে এখনও কিন্তু পুরো ভাঙা এলাকা জুড়েই কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো সড়ক অবরোধের মতো কোনো ঘটনা কিন্তু আজকে ঘটেনি। এই ছিল রঞ্জু ভাঙা থেকে আমার কাছে সর্বশেষ খবর। হিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুরের ভাঙায় 2 এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এবং একজন মারা গেছেন, এ নিয়ে মামলা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে মিয়ানমারের রাখাইন রাজ্যে ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এতে সীমান্তবর্তী মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এ বিষয়ে আরও জানাতে টেকনাফ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, সীমান্তের যে পরিস্থিতি গতকাল পর্যন্ত ছিল, আজকে সেখানে কি পরিস্থিতি এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কি বলছেন? সকাল থেকে যারা যে সীমান্ত এলাকায় আমরা দেখেছি তাদের সাথে কথা বলছিলাম, সীমান্ত যারা রাতে যে একটা বইয়ের মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, সেটা কিন্তু সকাল থেকে কাটিয়ে উঠেছে। আমরা যে মিয়ানমার জান্তা এবং আরকান আর্মির সাথে যে বিমান হামলার ঘটনা ঘটেছে, সেই আওয়াজ কিন্তু রাতে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা পেয়েছেন। ফলে তারা অনেক আতঙ্কের মধ্যে ছিলেন এবং তারা ভয়ভীতির মধ্যে ছিলেন। ছোট ছোট যারা বাচ্চা রয়েছেন তারা অনেকেই ঘুমাননি। ফলে আজকে সকাল থেকে আমরা যে দেখতে পেয়েছি তারা একদম যে আতঙ্কটা কিন্তু কাটিয়ে উঠেছে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম, তারা যে সীমান্ত যারা বসবাসকারী রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে এবং যেন মিয়ানমার থেকে অনুপ্রবেশ না করতে পারে এবং রোহিঙ্গারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেই বিষয়ে বিজিবি কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা যে বাণিজ্যিক যে স্থলবন্দরটি রয়েছে, মিয়ানমার সাথে ব্যবসার যে স্থলবন্দরটি রয়েছে, আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে গত 1.5 বছর যাবৎ যে মিয়ানমারের আরকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে সংঘর্ষের কারণে মংডু শহর এবং আটিয়ার থেকে যে স্থলবন্দরে মালামালগুলো আসতেন সেটি কিন্তু বন্ধ ছিল। কয়েক মাস আগে আবার পুনরায় চালু হয়েছে। চালু হওয়ার পরে মংডু থেকে বাংলাদেশে কাঠ এবং বিভিন্ন পণ্য আসতে শুরু করেছে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য যাওয়া শুরু করেছে। সেটি কিন্তু মিয়ানমারের যে জান্তা এবং আরকান আর্মির সাথে সংঘর্ষের কারণে বন্ধ হওয়ার শঙ্কার মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। তবে আজকে 2টি ট্রলার বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য নিয়ে মংডু শহরে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা মিয়ানমারের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে বাংলাদেশ ব্যবসায়ীরা কথা বলেছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে টেকনাফে যারা বাসিন্দা রয়েছেন, সীমান্ত এলাকায় বাসিন্দা রয়েছেন, তারা একটু সতর্ক অবস্থানে রয়েছেন এবং সকাল থেকে কোনো ঘটনা ঘটেনি এবং কোনো আওয়াজ আসেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন তারা যে আতঙ্কে রয়েছেন সেটা কিন্তু কাটিয়ে উঠছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে টেকনাফ থেকে সবচেয়ে। শহীদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বসতবাড়ি হারিয়েছেন বিভিন্ন চরের বাসিন্দারা। আর খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সহকর্মী কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ জুবায়ের, এবং জুবায়ের কাছ থেকে জানতে চাইবো, জুবায়ের, চরাঞ্চলের মানুষেরা যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারা কোথায় আশ্রয় নিয়েছেন? প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। চরাঞ্চলের মানুষজনের নিত্যদিনের সঙ্গেই যেন বাড়ি ভাঙা, বিশেষ করে যখন এই বর্ষা মৌসুম আগত হয়। এবং এবারের যে অবস্থাটা সেটা কিন্তু বর্ষা মৌসুম আসার অনেক আগ থেকেই চরাঞ্চলে তীব্র ভাঙন এবং ভয়াবহ ভাঙন বলা যায় অব্যাহত রয়েছে। সবচেয়ে বেশি ভাঙনের শিকার হয়েছেন উলিপুরের জলাঙ্গরকুঠি এবং যে বাবুরচর রয়েছেন সেই এলাকার মানুষজন। এছাড়াও আমরা সাহেব আলগা ইউনিয়নের বেশ কয়েকটি স্পটে ভাঙনের খবর শুনেছি। এছাড়াও গেন্দার আলগা রয়েছেন, জাহাজের আলগা রয়েছেন, নামাজের চর রয়েছেন। আর সব মিলিয়ে কুড়িগ্রামে 36টি ভাঙন পয়েন্টে ভাঙনের খবর কিন্তু আমাদেরকে পানি বোর্ড জানিয়েছেন। গত টানা কয়েকদিন পানি বৃদ্ধির সাথে সাথে বন্যার যে আতঙ্ক, সেই আতঙ্ক এখন কিছুটা কেটে গেলেও নতুন করে আতঙ্কের কিন্তু নাম হিসেবে পরিণত হয়েছে এই নদী ভাঙন। দিনের পর দিন এই নদী ভাঙনের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে কুড়িগ্রামে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 36টি পয়েন্টে ভাঙন চলছে, তাদের মাত্র 11টিতে তারা কাজ করছেন, তাও খুবই সীমিত, অর্থাৎ 50 মিটার করে কাজ করছেন। প্রাথমিকভাবে এই ভাঙন রোধ করার জন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে সেখানে। তবে এই জিও ব্যাগে কিন্তু সন্তুষ্ট নয় ভাঙন এলাকার যে মানুষজন, তারা কিন্তু অভিযোগ করছেন যে 1-1.5 কিলোমিটার পর্যন্ত ভাঙছে, কিন্তু শুধু 50 মিটার যে জিও ব্যাগ ফেলে কি উপকার হবে তাদের, সেটি কিন্তু তাদের প্রশ্ন। তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত স্থায়ীভাবে ভাঙন নদীর একটা ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড গ্রহণ করবেন, আর এটাই তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদী ভাঙন নিয়ে সর্বশেষ।
জুবাইর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদ জুবাইর জানাচ্ছিলেন কুড়িগ্রামের যে ভাঙন কবলিত এলাকা সেটার খবরাখবর জানছিলাম। এদিকে তিস্তার পানি কমতে শুরু করলেও বাড়ছে নদী ভাঙনের সংখ্যা। রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাট সীমান্তবর্তী তালপট্টি এলাকায় গ্রামরক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। এই বিষয়ে জানবো আর একটু। আমাদের সহকর্মী রাফিন রয়েছেন আমাদের সাথে। মাহমুদ রাফিন, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবো যে ভাঙন কবলিত এলাকার এখন কি পরিস্থিতি এবং দুর্গত এলাকার জন্য সরকারের পক্ষ থেকে বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? রঞ্জু, গত 28 তারিখে পানি বৃদ্ধি পাওয়া শুরু করে তিস্তা নদীতে লালমনিরহাটে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 9 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। তবে যত দিন যাচ্ছে পানির কিন্তু কমছে। তবে পানি কমলেও যে সমস্যাটি দেখা দিয়েছে নতুন করে, সেটি তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আমরা যেমন দেখছি রংপুরের গঙ্গাচড়ার বেশ কয়েকটি পয়েন্টে সেখানে নদী ভাঙনের শিকার হয়েছে, যদিও সেখানে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মরনে এবং লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া এলাকা। এই তালপট্টি নামে স্থানীয় এই এলাকাটির নবনির্মিত একটি বাঁধ, যেটি 2 মাস আগেই স্থানীয় সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু সহযোগিতা নির্মাণ করা হয়। এই বাঁধটি নির্মাণের 2 মাস পরেই বন্যার প্রথম ধাক্কায়, যেখানে পানি বন্যার সময় যতটা বাড়ে ঠিক ততটা বাড়েনি, বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে গত 29 তারিখ কাউনিয়া পয়েন্টে, কাউনিয়া তিস্তা সেতু পয়েন্টে। এই অল্প পানি বৃদ্ধির ফলেও এই বাঁধটির 150 মিটারের বেশি অংশ ধরে ভাঙন দেখা দিয়েছে এবং বাঁধটির প্রায় 70% অংশ, এই যে প্রায় 50 মিটার অংশে ভেঙে গিয়েছে। মূলত ভাঙনের পরে স্থানীয় মানুষজন যারা বিশেষ করে গঙ্গাচড়া এবং লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, হরিণচড়া, তালপট্টি এই এলাকার মানুষজন কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছে। কারণ এই বাঁধটি ভেঙে গেলে এই এলাকার 2টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি তালপট্টি উচ্চ বিদ্যালয় এবং আরেকটি হরিণচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ এই এলাকার যে সাধারণ মানুষের বসত বাড়ি এবং ঘর, সেইগুলো নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় আছে। কারণ ইতিপূর্বে যখন এই বাঁধটি নির্মাণ করা হয়নি তখন কিন্তু এই এলাকার মানুষজনের বাড়ি কিন্তু অনেক ডুবে যেত বর্ষার সময়। সেই সময় উত্তরে কিন্তু 2 মাস আগে বাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু বর্ষার প্রথম ধাক্কায় এই বাঁধের প্রায় 150 মিটার অংশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এখানে কাজ করার জন্য যে তাদের যে আপৎকালীন সময় যে ঠিকাদার নিয়োগ করে, সেই ঠিকাদার নিয়োগ করেছে। 6000 ব্যাগ জিও ব্যাগ তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে তারা 1700 জিও ব্যাগ ইতিমধ্যে এই ভাঙন রোধের জন্য ফেলেছেন। তবে স্থানীয়রা বলছেন যে কাজের ধীরগতি যদি যদি দ্রুত কাজটি শেষ করা না হয় তাহলে কিন্তু এই ভাঙনের সংখ্যা আরও বাড়বে। রঞ্জু। মাহমুদ রাফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে যে অসময়ের ভাঙন দেখা দিয়েছে সেখানে পানি বিপদসীমার উপর দিয়ে ওঠেনি, তারপরও বিভিন্ন জায়গায় ভাঙন দেখা যাচ্ছিল। সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাফিন। আপনারা দেখছিলেন স্টার নিউজ লাইভ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জিত শেখার।